আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি সঙ্গীত হৃদয়ানুভূতি পর্ব সংখ্যা 11। লিখনীতে জান্নাতুল ফেরদৌস মিথিলা। রাত 11টা। বাড়ির সবাই ডিনার শেষে নিজের রুমে চলে গিয়েছে। জুবাইদা বেগম ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছেন আর একমনে গুনগুন করে যাচ্ছেন, খাটে হেলান দিয়ে বসে থেকে। প্রিয়তমার কাজগুলো একমনে দেখে যাচ্ছেন কবির সাহেব। ভাবছেন এই যে তার বউটা কতটা ধৈর্য এই রমণীর মাঝে, কতটা প্রতিকূল মুহূর্তে তার পাশে থেকে তাকে সাহস জুগিয়েছে, অথচ বিনিময়ে আজ পর্যন্ত তার কাছে কিচ্ছু চায়নি। আজ এমন কোনো কেন তার জবাব কোনো কেন সে কিছু চায় না তার কাছে? তিনি যতই মুখটির দিকে তাকান ততই মুগ্ধ হন। কতটা স্নিগ্ধ সেই মুখশ্রী! এই যে এখন বয়সের ছাপ পড়েছে কিছুটা মুখে, চুলে পাক ধরেছে, এতেও যেন তিনি জুবাইদা বেগমের এক অন্যরকম সৌন্দর্য খুঁজে পেল। আয়নার ফাঁক গলিয়ে স্বামীর পানে তাকিয়ে জুবাইদা বেগম দেখতে পান কবির সাহেব তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। জুবাইদা বেগম একটা মিষ্টি হাসি দিয়ে আয়নায় চোখ রেখে স্বামীকে জিজ্ঞেস করেন, কি জনাব, এভাবে কি দেখছেন শুনি? স্ত্রীর কথা বিন্দুমাত্র ভরকায় না কবির সাহেব। তিনি একটা মুচকি হাসি দিয়ে এগিয়ে আসেন স্ত্রীর কাছে। স্ত্রীর হাত থেকে চিরুনিটি নিয়ে নিজে আছড়িয়ে দিতে লাগলেন সযত্নে। জুবাইদা বেগম এখনও তাকিয়ে আছেন স্বামীর দিকে। 30টা বছর ধরে এই মানুষটা তার সাথে সংসার করছে। স্ত্রী হিসেবে এই মানুষটা তাক বড্ড চেনা। জুবাইদা বেগম ভাবনার মাঝে কবির সাহেব নরম স্বরে বললেন, আচ্ছা জবা, আমাদের রোদের জন্য তুমি কেমন বউ আনতে চাও? যেমনটা আমার রোদ চাইবে? কবির সাহেব আর কিছু বলেন না, চুল বেঁধে দিয়ে পরম মমতায় স্ত্রীর মাথায় আলতো চুমু খান তিনি। ঠিক এমন সময় দরজায় ঠোকা পড়ে। কবির সাহেব দরজার আওয়াজে স্ত্রীর কাছ থেকে সরে এসে বিছানার একপাশে বসে পড়েন। জুবাইদা বেগম উঠে দাঁড়িয়ে দরজা খুলে দেন। দরজার ওপাশে রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা চমকে ওঠেন তিনি, কেননা ছেলে তার এত রাতে এখানে আসার নয়। তিনি দরজা ছেড়ে ছেলেকে ভেতরে নিতে নিতে কিছুটা ব্যস্ততার কণ্ঠে বলে থাকেন, বাবা, কিছু লাগবে তোর? হঠাৎ এত রাতে যে? হুম, আসলে মা, আমি তোমার আর বাবার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। কবি সাহেব ছেলের এমন কথায় কিছুটা নড়ে চড়ে বসেন, অতঃপর বলেন, হ্যাঁ বলো, কি বলবে? বাবা, তুমি কি রুহির জন্য ওই ছেলেটাকে কথা দিয়ে ফেলেছ? আকাশের কথা বলছো নাকি? হুম। না, কথা এখনো পাকা করিনি, তবে তারা বলেছে এই সপ্তাহে আসবে রুহিকে দেখতে। সব কিছু ঠিকঠাক থাকলে সেদিনই রুহির আংটি পরিয়ে যাবেন তারা। তার আর কোনো দরকার নেই আব্বু, তাদেরকে তুমি না বলে দাও, কেননা রুহি অন্য কাউকে পছন্দ করে। বেশ শান্ত কণ্ঠে কথাগুলো বলল রৌদ্র। ছেলের মুখে এমন কথা শুনে কিছুটা রাগান্বিত সুরে বলতে থাকেন কবির সাহেব, কিসব কথা বলছো তুমি রোদ? রুহির জন্য রুহির কাউকে পছন্দ মানে? আমি তো কাল থেকে জিজ্ঞেস করি এই সম্বন্ধের ব্যাপারে এগিয়েছি, কই তখন তো ও বলল না ওর কাউকে পছন্দ। কারণ তোমরা ওর বাবা মা, আর একটা মেয়ে কখনোই নিজের মনের কথা নিজের বাবা মাকে খোলাখুলিভাবে বলতে পারে না। ও হয়তো ভেবেছে তুমি ওর জন্য অন্য কাউকে পছন্দ করো, বিষয়টা নিয়ে রিয়েক্ট করবে, তাই হয়তো বলেনি ভয়ে। এসব কথা কি রিয়েক্ট করার কথা নয় রোদ? ছেলে এবং স্বামীর এমন বাকবিতণ্ডে অসহায় ভূমিকা পালন করছে জুবাইদা বেগম। হয়তো ভাবছেন কাকে কি বলে সামলাবেন। এরকমের মাঝে কবি সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, কে ছেলেটা? রেহান। রেহান? অবাক কণ্ঠে বলে ওঠেন জুবাইদা বেগম ও কবির সাহেব। কবির সাহেব এবার উত্তেজিত কণ্ঠে বলে ওঠেন, কতদিন ধরে চলছে এসব? আর রেহানের সাথে কিভাবে কি হলো সেটা আমি ঠিক বলতে পারছি না। তাছাড়া এখন তো সব শুনলেই, মেয়ে যেহেতু অন্য একজনকে পছন্দ করে সেহেতু এই সম্বন্ধে আর না গেলেই বেটার। নিরলস ভঙ্গিতে কাঁধ উঁচিয়ে কথাগুলো বলে থামে রৌদ্র। কবি সাহেব গম্ভীর মুখে নিশ্চুপ হয়ে বসে রইলেন। অতঃপর বলে ওঠেন, ঘরে যাও তুমি এখন, আমি দেখব পরে বিষয়টা, আপাতত অফ থাকুক সবটা। না আব্বু, রেহানরা কালকে আমাদের বাড়িতে আসতে যাচ্ছে। কালকে মানে? মগের মুলুক নাকি সবটা? বললেই হয়ে গেল? সেটা তুমি জানো। ইয়ার্কি করছো আমার সাথে? আজব, তোমার সাথে কি আমার ইয়ার্কি সম্পর্ক নাহি? রেহান যেটা আমি বলল আমি তো সেটাই জানালাম। ও বলল বলেই তুমি আসতে বলবে নাকি? তারপর আকাশদেরও না বলা হয়নি।
তাছাড়া সবচেয়ে বড় কথা, বাড়ির কাউকে বিষয়টা জানানো হয়নি। এর মধ্যে হুট করে রেহান রায় আসলে। কবির সাহেবের কথা শেষ হবার আগে দরজার কাছ থেকে ২৬ সাহেব হালকা গলা খাকারি দিয়ে বলে উঠলেন, ভাইজানকে বলল, আমরা জানি, আমরা জানি না। রুদ্র আমাদের সবটা জানিয়েছে বলেই ভেতরে প্রবেশ করলেন তিনি। তার পিছু পিছু বাকি সদস্যরা ভিতরে প্রবেশ করলো। কবির সাহেব এরূপ অবস্থায় কিছুটা স্তব্ধ হয়ে থাকেন। পরে নিজেকে ধাতস্থ করে তাদের সকলকে জিজ্ঞেস করেন, তোরা জানিস মানে? তোরা রুহি আর রেহানের ব্যাপারটা আগে থেকেই জানতি? না না ভাইজান, আগে থেকে না। আসলে তোমার জানা মাত্র ১ ঘন্টা আগে জেনেছি। ঝটপট কণ্ঠে বললেন তাশরিফ সাহেব। ব্যাপারটা আসলে হয়েছে কি ভাইজান, রুদ্র তোমাদের এখানে আসার আগে আমাদের সবটা জানিয়েছে, অন্তত বিনম্র স্বরে বলেছেন তায়েফ হাসান। আর তাছাড়া ভাইজান, রেহান ছেলেটাও বেশ ভালো, ভদ্র, দেখতে শুনতে বেশ ভালো। আর সবচেয়ে বড় কথা, আমাদের রুহি মামুনি তাকে পছন্দ করে। তাই বলছিলাম কি, তুমি আর অমত করো না। ভাইয়ের হাত দুটো আঁকড়ে ধরে কথাগুলো বললেন সাব্বির সাহেব। কবির সাহেব সকলের কথাগুলো শুনে গেলেন গম্ভীর মুখে, কিছু বললেন না তিনি। অতঃপর সকলের দিকে তাকিয়ে বলেন, ঠিক আছে তবে তাই হোক। সবাই যেহেতু রাজি, তাহলে আমি আর অমত দিয়ে কি করব? কিন্তু কথা হচ্ছে তারা কালই আসবে, আসলে কিভাবে কি করব বলো তো? ও নিয়ে তুমি মোটেও টেনশন করো না ভাইজান, আমরা তো আছি না? কাল সবটা আমরাই সামলে নেব, তুমি নিশ্চিন্তে থাকো। তাইফ সাহেব আত্মবিশ্বাসের সাথে বললেন কথাগুলো। কবির সাহেব ভাইদের এরূপ কথা শুনে মৃদু মাথা ঝাঁকিয়ে বললেন, ঠিক আছে তাহলে, এবার সবাই গিয়ে শুয়ে পড়ো, কাল আবার অনেক কাজ। বলেই তিনি বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেলেন। জুবাইদা বেগম এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। যাক, রোদের বাবা অতটাও হম্বিতম্বি করেনি। একে একে সকলেই তাদের ঘরে চলে গেলেন। রুদ্র চলে যাবার জন্য পা বাড়াতে যাবে, এমন সময় তার মা তার ডান হাত আঁকড়ে ধরে। রুদ্র স্বাভাবিকভাবে পেছন ফিরে তাকায়। জুবাইদা বেগম পরম স্নেহের সাথে ছেলের মাথায় হাত রাখেন, বললেন, আমার ছেলেটা কবে থেকে এত বড় হয়ে গেল বাবা? মায়ের কথায় মুচকি হাসল রুদ্র। মায়ের হাতটা মাথা থেকে নামিয়ে হাতের উল্টো পিঠে আলতো চুমু খায় সে। বলতে থাকে, যবে থেকে তার মা এমন বাচ্চাদের মতো করে তবে থেকে। ছেলের এমন বুদ্ধিদীপ্ত উত্তর শুনে লম্বা হাসি দেয় জুবাইদা বেগম। অতঃপর ছেলেকে বিদায় দিয়ে ঘরে আসেন তিনি। এসে দেখেন কবির সাহেব বিছানায় শুয়ে পড়েছেন, কপালে হাত ঠেকিয়ে। তিনি নিঃশব্দে স্বামীর পাশে বসলেন। স্বামীর হাতে আলতো করে ধরে জিজ্ঞেস করলেন, এত চিন্তা করছো কেন? রেহানকে কি তোমার পছন্দ না? স্ত্রীর কথায় কপাল হাতে সরিয়ে তার দিকে তাকায় কবির সাহেব। পরে কিছুটা চিন্তিত স্বরে বললেন, না, বিষয়টা তেমন না। আসলে ভাবছি আকাশদের কিভাবে বিষয়টা বলবো। তাদেরকে তো আমি কথা দিয়েছিলাম তাদের ছেলের সাথে আমার বাড়ির মেয়েকে বিয়ে দেব, কিন্তু এখন। এতক্ষণে স্বামী চিন্তার কারণ বুঝলেন জুবাইদা বেগম। কিছুটা আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন, এ নিয়ে তো চিন্তা করো না তো। আর তুমি তো বললে এবারের মেয়েকে বিয়ে দেবে। আমাদের তো মেয়ে আর একজন না, তাই না? মানে, তুমি কি বলতে চাইছো অরিন? অরিন? আমাদের অরিন। যদি ও রাজি থাকে তবেই। রুদ্র নিজের ঘরে যাবার সময় আবারও থমকে দাঁড়ায় অরিনের দরজার সামনে। আজকেও কেমন সামান্য ফাঁক দরজাটা, কিন্তু আজকে অরিনের পড়ার আওয়াজ আসছে না। রুদ্র আবার ভাবল দরজা টোকা দেবে, কেননা এখনও ঘরের লাইট জ্বলছে, কিন্তু পরক্ষণেই আবার ভাবল এত রাতে ওকে ডিস্টার্ব করাটাই না করাটাই বেটার। এভাবে সামনে এগোতেই পেছন থেকে মিনমিনে স্বর ডেকে উঠল একজন তাকে। রুদ্র ভ্রুযুগল কুঁচকে পেছন ফিরে তাকিয়ে দেখে অরিন তার দিকে মিষ্টি একটা হাসি দিয়ে তাকিয়ে আছে। রুদ্র কিছু বলবে তার আগেই অরিন হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, রোদ ভাই, নিচে কি হয়েছে? আপনারা সবাই বড় আব্বু রুমে একসঙ্গে কি করছিলেন? বড় আব্বু কি ঠিক আছেন? রুদ্র অরিনের এমন লাগাতার প্রশ্ন শুনে গম্ভীর কণ্ঠে বললেন, তুই থামলে না বলতাম? একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেব বলতো? নিজের ভুল বুঝতে পেরে জিভ কাটে অরিন। আবারও মিনমিনিয়ে বলতে থাকে, সরি রুদ ভাই, আসলে ওভার এক্সাইটেড হয়ে একসঙ্গে সব প্রশ্ন করে ফেলেছি। আপনি শুধু না হয় বলুন কি হয়েছে? তোর দেখছি খুব কিউরিসিটি। না মানে হয়েছে। তোর মানে বাদ দে। নিচে সবাই রুহির বিয়ে নিয়ে কথা বলছিল, কালকে ওকে দেখতে আসবে তাই। কি? কালকে? এত অবাক হচ্ছিস কেন তুই? না, আসলে এত তাড়াতাড়ি হচ্ছে তো, তাই আর কি। ও আচ্ছা, তুই এত রাতে এখানে কি করছিস?
আর এতক্ষণ ছিলি কই? ও আমি? আমি তো রুহিপুর ঘরে ছিলাম। সেই তো আমায় পাঠালো জানতে কি হয়েছে ওখানে। বলতে বলতে নিজের মুখ চেপে ধরে অরিন। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রুদ্রের পানে। সে আপাতত শান্ত দৃষ্টিতে চোখ ছোট ছোট করে চেয়ে আছে তার দিকে। অরিন মনে মনে নিজেকে 100 গালাগাল দিচ্ছে। কিছুতেই কোনো কথা ঢেকে না তার ঢোকে না তার পেটে। আর তার রুহিপো যদি জানতে পারে সে তার ব্যাপারে বলে দিয়েছে, তাহলে নিশ্চয়ই রুহিপো তাকে বাড়ি ছাড়া করবে। এইসব ভেবে পরপর ঢোক গেলে অরিন। অরিনের এমন অবস্থা দেখে মনে মনে বেশ মজা পায় রৌদ্র, কিন্তু বাইরে থেকে নিজেকে সে যথেষ্ট শান্ত রাখে। হালকা গলা খাকারি দিয়ে বলতে থাকে, ও তাহলে তুই এখন রুহির হয়ে কথা জানতে এসেছিলি? ইয়ে আসলে না, না, এমন কিছু না। তাহলে এমন তুতলাচ্ছিস কেন? কই না, না তো। তুই কি আমার চেয়েও নিজেকে বেশি চিনিস? রুদ্রর এমন কথায় চূড়ান্ত পর্যায়ে অবাক হয়ে ওঠেন। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে রুদ্রের দিকে। অতঃপর অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, মানে? এতক্ষণে হুঁশ ফিরে রুদ্রর বুঝতে পারে আবেগের বশে একটু বেশিই বলে ফেলেছে। সেভাবেই যেভাবেই হোক বিষয়টা কাটাতে হবে, তাই আবারও মুখ গম্ভীর ভাব এনে বলে ওঠে, অত মানে মানে করছিস কেন তুই? আগে বল, তুই এখানে রুহির হয়ে কথা শুনতে এসেছিস, তাই না? কই ও, ডাক দে ওকে। রুদ্রর কথা শুনে চোখ বড় বড় করে ফেলে অরিন। অস্থির কণ্ঠে বলতে থাকে, রোদ ভাই প্লিজ, রুহি আপুকে বলবেন না যে আমি তার কথা বলে দিয়েছি। রুহিপু জানতে পারলে একটা বকুনিও মাটিতে পড়বে না। রুদ্র তারপরও শোনে না। অরিনকে আরেকটু বাজাতে বলে ওঠে, বকলে বকবে, তাতে আমার কি? তুই যে এত পাকামো করিস, দু একটা বকা না খেলে কি চলে? আর করব না তো, বলেই ঠোঁট উল্টে বাচ্চাদের মতো গাল ফোলায় অরিন। এদিকে অরিনের গাল ফোলানো দেখে মুহূর্তে রুদ্রের ভেতরে বয়ে যাচ্ছে তোলপাড়। শুরু হয়ে গেছে হৃদয়ের অসহ্য তাণ্ডব। অন্যদিকে মুখ ফুরিয়ে লম্বা লম্বা শ্বাস ফেলে রুদ্র। অতঃপর কাট কাট গলায় বলে ওঠে, যা ঘুমাতে যা। আর 1 সেকেন্ডও যাতে এখানে না দেখি বলেই ধপধপ শব্দ তুলে নিজের রুমে চলে যায় রুদ্র। এদিকে অরিন রুদ্রের চলে যাওয়ায় হাঁপ ছেড়ে বাঁচে। আজ পুরো এহসান বাড়ির গৃহিণীরা রান্নাঘরে ভীষণ ব্যস্ত। দুপুরের রান্না ইতিমধ্যে বেলা গড়িয়ে যাচ্ছে। এক্ষেত্রে বাড়ির কর্তারাও কম ব্যস্ত নয়। তারাই সকাল থেকে বাজার সদাই যথেষ্ট ব্যস্ত সময় পার করেছে। রেহানের পরিবারে দুপুরে আসতে বলেছে সবাই। তারা প্রায় কাছাকাছিই চলে এসেছে। এদিকে বাড়ির ছোটরা একেবারে পরিপাটি হয়ে বসে আছে ড্রয়িং রুমে। অরিনের আজ ক্লাস টেস্ট ছিল, তাই সে কিছুক্ষণ আগে বাসায় ফিরেছে। এখন অবশ্য শাওয়ার নিয়ে পরিপাটি হয়ে নিচে নেমে এসেছে। অরিনের পরনে গাঢ় অলিভ রঙের হালকা কাজ করা একটি পাকিস্তানি থ্রি পিস, সাথে কানে ম্যাচিং ঝুমকো, গলায় তার সবসময়কার গোল্ড চেন, হাতে সেম ব্রেসলেট। হরিণী চোখে আজ কাজল রেখা, চিকন রেখায় সজ্জিত আর সিল্কি কোমর সমান চুলগুলো সুন্দর করে বেঁধে পেছনে ছেড়ে দেওয়া, ব্যাস। রাইসা বেগমের কয়েকবার মার্শাল্লাহ বলে ফেলেন ওকে দেখে। রুদ্র, অনিক দুজনেই বাসায় আছে আজ। অনেকে একটি কালো পাঞ্জাবি পরেছে, সাথে সাদা ট্রাউজার, চুলগুলো পরিপাটি করে রাখা। অন্যদিকে রুদ্র পরেছে ম্যাজেন্টা কালারের মধ্যে কটনের পাঞ্জাবি, সাথে সাদা ট্রাউজার, চুলগুলো সব সময়কার মতো পাইক করে রাখা। পাঞ্জাবির হাতে গোটাতে গোটাতে নিচে নামতে গিয়ে হঠাৎ তার চোখ যায় ড্রয়িং রুমে বসে খিলখিল করে হাসতে থাকা অষ্টাদশীর দিকে। হুট করে সামান্য ভিমড়ি খেয়ে পড়তে নিয়েও সিঁড়ে হাতল ধরে নিজেকে সামলায় রুদ্র। তার চোখ দুটো যেন আটকে গেছে কোনো এক অদৃশ্য মায়াবনে। মেয়েটার টোল পড়া হাসি, কাজল রাঙা চোখ, কথা বলার সময় নড়ে চড়ে থাকা চোখ, ঠোঁট, কিছুতেই যেন আজ রৌদ্রকে ব্যাপক টানছে। নিজেকে কেমন পাগল পাগল লাগছে ছেলেটার। বুকে বয়ে চলেছে এক অমীমাংসিত ঝড়। হঠাৎ করে নিজের বেখালি বুকে বাঁ পাশে হাত চলে যায় তার। উদ্দেশ্য এই অংশে থাকা অনিয়ন্ত্রিত গতির হৃদয়টাকে কিছুটা শান্ত করা। কিন্তু না, কোনো কাজই হচ্ছে না। অগত্যা জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে সে। অমন সময় হঠাৎ ঘাড়ে কারো শীতল স্পর্শ পেতে কিছুটা চমকে পেছনে তাকায় রুদ্র। দেখতে পায় অনেক তার দিকে তাকিয়ে আছে। অনেক রুদ্রর এমন চমকে যাওয়া কিছুটা সন্দেহ দিত ভাবে তাকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ এমন চমকে উঠলে কেন ভাইয়া? কিছু ভাবছিলে নাকি? আর এভাবে বুকে হাত দিয়ে রেখেছো কেন? এনিথিং রং?
রুদ্র কিছুটা অপ্রস্তুত হয়ে বলতে থাকে, আব না, তেমন কিছু না। সত্যি? তোর মিথ্যে কেন মনে হচ্ছে? না, মিথ্যে না, বাট আমার অনেক কিছুই মনে হচ্ছে। কি? কিছুটা চিন্তিত স্বরে জিজ্ঞেস করে রুদ্র। কিছু না, চলো দেখি রেহান ভাইয়ার আর কত দূর। বলেই আর একমাত্র দাঁড়ালো না অনেক, এক প্রকার পালিয়ে গেল সে। এদিকে রুদ্র কিছুটা চিন্তায় পড়ে গেল, ভাবছে অনেক আবার কিছু টের পেল না তো। ভেবেই কপালে একটা আঙুল দিয়ে হালকা চুলকাতে চুলকাতে বিড়বিড় করে বলতে থাকে, তোর জন্য আর কত যে ধরা পড়বো সানশাইন। মেহমানরা চলে এসেছে। রেহান, তার বাবা মা আর রেহানের এক কাজিন স্বপ্ন, এই চারজনই এসেছে। রেহান তার বাবা মার একমাত্র ছেলে। এদিকে মেহমানরা আসতেই তাদের সাথে কৌশলাদি বিনিময়ে ব্যস্ত বাড়ির ছেলে সদস্যরা। একটু পর সেথায় গৃহিণীরাও উপস্থিত হয়। রেহানের বাবা জনাব মোহাম্মদ ওসমান শিকদার আর তার স্ত্রী সাইমা খাতুন বরাবরই মুগ্ধ এই পরিবারের সকলের ব্যবহারে। বেশ কিছুক্ষণ আলাপ আলোচনার এবং আপ্যায়নের শেষে ওসমান শিকদার অন্তত বিনয় স্বরে বলে ওঠেন, ভাই সাহেব, রুহি মামুনিকে অনেক আগে থেকে আমাদের পছন্দ। কারণ আমার এই পাগল ছেলেটা আমাদের বহু আগেই বলেছিল সে যে নাকি রুহিকে পছন্দ করে। এতদিন ধরে এই বিষয়ে আমরা আগাইনি, তাও একটা কারণ আছে বই কি। রেহান আমাদের বলে রেখেছিল যতদিন না সে নিজে প্রতিষ্ঠিত হবে ততদিন সে বিয়ের ব্যাপারে কথা এগোবে না। ভাই সাহেব, আপনি এমনটা একদম মনে করবেন না যে রেহান আমার টাকায় প্রতিষ্ঠিত হয়েছে। অ্যাকচুয়ালি ও নিজের পরিশ্রম মেধা দিয়ে আমার ব্যবসাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। বলেই কিছুক্ষণ থামলেন তিনি। তারপর সাইমা খাতুন মিষ্টি হেসে বলতে লাগলেন, ভাইজান, আমার শুধু একটাই ছেলে। আমি এখন রুহিকে নিজের ছেলের বউ নয়, বরং নিজের মেয়ে হিসেবে চাচ্ছি। আশা করি আপনি আমাদের খালি হাতে ফেরাবেন না। ওসমান শিকদার এবং তার স্ত্রীর কথা শুনে উপস্থিত সকলেই মুগ্ধ হন। কবির সাহেবের মন থেকে এতক্ষণ একটা পাথর সরল যেন। রেহানের বাবা মার কথা শুনে তিনি নিশ্চিন্ত, তার মেয়ে ও বাড়িতে ভালো থাকবে ভেবে। এমন টুকটাক কিছু কথার মাঝে সাইমা খাতুন রাফিয়া বেগমকে বললেন, আপা, রুহি মামুনিকে আনুন না হয় একবার। জি, এক্ষুনি আনছি বলেই তিনি এবং মাইমুনা বেগম গেলেন রুহিকে নিয়ে আসতে। 5 মিনিট পর তারা রুহিকে নিয়ে নামে নিচে। রুহি আজকে হালকা মিষ্টি রঙের জামদানি শাড়ি পরেছে। হাতে কানে গলায় হালকা পাথরের অর্নামেন্টস, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, বেশ মানিয়েছে তাকে। রুহি নিচে ড্রয়িং রুমে উপস্থিত হয়ে সকলের সামনে সালাম জানায়। সাইমা খাতুন তার সালামের উত্তর দিয়েই তার হাতে ধরে রেহানের পাশে বসিয়ে দেন। রুহির থুতনিতে ধরে বলে ওঠে, বা, আমাদের রুহি মামুনিকে এত আজ মিষ্টি লাগছে দেখতে। রুহি লজ্জায় মূর্ছা যায় কিছুটা, কিন্তু পরক্ষণে মনটা খারাপ করে ফেলে, কেননা সে নিচে নামার সময় আর চোখে রেহানকে দিকে তাকিয়েছিল। সে একবারও মাথা তুলে তার দিকে তাকায়নি। এই যে এখনও যে তার পাশে বসছে, একবারও তার দিকে তাকায়নি। কেন? আজকে তাকে খুব বাজে দেখাচ্ছে? কই, সবাই তো বললো বেশ মিষ্টি লাগছে দেখতে। রুহি এসব ভাবনার মাঝে ওসমান শিকদার বললেন, ভাই সাহেব, আপনি অনুমতি দিলে আমি আজই ওদের বাগদানটা সম্পন্ন করতে চাই। তারপর না হয় বিয়ের ডেটটা ফিক্সড করলেন। ওসমান শিকদারের কথা শুনে সকলেই খুশি হলেন। কবির সাহেব কিছু একটা ভাবলেন, পরক্ষণে হাসি হাসি মুখ করে বললেন, ভাই সাহেব, আপনার কথা ঠিক আছে। আজ না হয় বাগদান হোক, কিন্তু বিয়েটা আমার অরি মামুনের অ্যাডমিশন টেস্ট হলে তারপর না হয় হবে। আর আরেকটা কথা, বিয়েটা আমরা আমাদের গ্রামের বাড়ি থেকেই দিতে চাচ্ছি। কবির সাহেবের মুখে গ্রামের বাড়ির কথা শুনে সকলে কিছুটা চিন্তিত হলেন, কিন্তু কিছু বললেন না। ওসমান সাহেব কবির সাহেবের কথা শুনে মৃদু হেসে বলেন, ঠিক আছে, আপনি যেমনটা বলেন। বলে দুই পরিবারের সম্মতিতে রুহি রেহানার বাগদান সম্পন্ন হয়। বাগদান সম্পন্ন হতে জোবাইদা বেগম রেহানের মুখে সামনে মিষ্টি ধরে রেহানকে তা মুখে নিতে হঠাৎ করে জোবাইদা বেগম কিছুটা বিচলিত কণ্ঠে বলে ওঠেন, এ কি রেহান, তোমার গালে এটা কিসের দাগ? মনে হচ্ছে কিছু আগে আঘাত পেয়েছ। জোবাইদা বেগমের কথা শেষ হতেই সকলের নজর পড়ে রেহানের দিকে। রেহান কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ তার চোখ যায় রৌদ্রের দিকে, যে এই মুহূর্তে তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। রেহান কটমট করে তাকিয়ে রুদ্র এগিয়ে এসে রেহানের মুখটা উঁচিয়ে বলতে লাগলো, কই দেখি। হ্যাঁ, তাই তো, কি করে এমন আঘাত পেলি রেহান? কাল তো ঠিকই ছিল। রুদ্রের মুখে এমন কথা শুনে রেহান মনে মনে বলতে লাগে,
শালা নিজেই মেরে এখন আবার ন্যাকা সাজছে। রেহান এতক্ষণ পর মুখ খুলে বলে, আসলে গতকাল বাথরুমে নবের সাথে লেগে এমনটা হয়েছে। তেমন কিছু না, সেরে যাবে। এতক্ষণ পর সবাই শান্ত হলো। দুপরিবার একসঙ্গে লাঞ্চ করে নিলে বিয়ের বিভিন্ন আলাপচারিতার মাঝে বিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। গ্রুপিস্টে রেহানের পরিবার বিদায় নিচ্ছে সকলের থেকে। আশ্চর্যের ব্যাপার হলো রেহান এখনও একবারের জন্য রুহির দিকে তাকায়নি। এমনকি সবার সাথে কথা বললেও তার সাথে একটু টু শব্দও করেনি। এ নিয়ে রুহির মনে মনে ঘোর আমাবস্যা নেমেছে। মেয়েটা মুখ কালো করে তাকিয়ে আছে মেঝের দিকে। এমন সময় অনেক দ্রুত পায়ে হেঁটে আসে রুহির কাছে। অতঃপর ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, রুহি চল তো। কই? ছাদে। আরে এই বর্ষান্দায় ছাদে কেন যাব ভাইয়া? আর তাছাড়া এতগুলো মেহমান আছে, এখানে আমি কি করে যাই বলো? ওরে রুহি, তোর সব বিয়ে বাগদান হয়েছে, বিয়ে নয়। এত নববধূ ভাব নিতে হবে না, চল। বলে রুহি আর কোনো কথার তোয়াক্কা না করে ওর হাত ধরে টেনে নিয়ে যায় ছাদে। রুহি ছাদে আসতে অনেক হাত ছেড়ে দিয়ে বলে, চিলে কোঠায় যা বুড়ি। কেন? ওখানে যাব কেন? তোর জন্য গিফট রেখেছি। সত্যি? খুশি হয়ে জিজ্ঞেস করে রুহি। অনেকও পরপর মাথা জাগায়। রুহি আর কিছু বলে চলে যায় চিলেকোঠার রুমটিতে। অনেকও দ্রুত সরে আসে সেখান থেকে, নেমে আসে ছাদ থেকে। দুটো সিঁড়ি পার হতে রুদ্রর মুখোমুখি পড়ে সে। অতঃপর রুদ্রকে দেখে একটা দাঁত বের করে হাসি দেয় অনেক। রুদ্র কিছু না বলে চলে যায় সেখান থেকে। সে বেশ ভালো করেই জানে চিলেকোঠায় কী আছে। রুহি চিলেকোঠা রুমে প্রবেশ করতে তার চক্ষু ছানাবড়া হয়ে যায়। তাকিয়ে দিয়ে রেহান তার দিকে ঠোঁট কামড়ে তাকিয়ে আছে, দুহাত বুকে গোজে। রেহানকে এই মুহূর্তে এখানে এভাবে দেখে রুহি শুকনো ঢোক গিলে পেছন ফিরে যেই না রুম থেকে বের হতে নেবে অমনি তার শাড়ির আঁচলে টান পড়ে। রুহি চমকে ওঠে, হাত দিয়ে আঁচলটি ছাড়াবার বৃথা চেষ্টা করতে থাকে। অতঃপর ব্যর্থ হয়ে করুণ স্বরে বলে, ছেড়ে দিন না। কেউ এসে যদি দেখে কি ভাববে বলুন তো? রুহি এমন কথায় মুচকি হাসল। রেহান দুষ্টু কণ্ঠে বলতে লাগলো, কেউ আসবে না ডিস্টার্ব করতে শ্যামবতী। নিচে বডিগার্ড হিসেবে আপনার ভাইয়েরা দাঁড়িয়ে আছে। এ কথা শুনেই আকাশসম চমকে পেছনে ঘুরে রুহি অবাক কণ্ঠে বলে, ভাইরা মানে? বোকা! ভাইরা বলতে রুদ্র আর অনেক নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তোমাকে এখানে নিয়ে আসার কথা তো আর সরাসরি রুদ্রকে বলতে পারি না কেন? শত হোক আমার বেস্ট ফ্রেন্ড হলেও সে আমার বউয়ের আপন বড় ভাই। একটু হলেও নিজের বোনের প্রতি সেন্সিটিভ হবে, এটাই স্বাভাবিক, তাই তো? অনেককে দিয়ে তোমাকে এখানে আনিয়েছি। আর এখন তারা দুজনেই নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তাছাড়া একটা কথা বলো তো, তুমি কি সবসময় এমন বোকা নাকি? আমি সামনে আসলেই বোকা হয়ে যাও? ওই তো, আপনি সামনে আসলেই। বলতে গিয়ে দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরে রুহি। মনে মনে ভাবে, ইস, ঘোরের ঘরে কি কথাটাই না মুখ ফসকে বেরিয়ে গেল। ছি, কি ভাবছেন উনি? অরিন এমন কাণ্ড দেখে মিটমিটিয়ে হাসতে থাকে রেহান। অতঃপর দুষ্টুমি ভরা কণ্ঠে রুহির দিকে এগিয়ে এসে বলতে থাকে, তা তো আমিও জানি মিসেস উর্ভি রেহান। রেহানের এমন কথা শুনে আমতা আমতা করতে থাকে রুহি। হঠাৎ কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বলে ওঠে, হেই ওয়েট, আপনি আজকে সারাক্ষণ আমাকে ইগনোর করেছেন, একবার আমার দিকে তাকাননি অবধি। আর এখন এখানে ডেকে এনেছেন কেন? রুহির এমন কথায় মুচকি হেসে নিজের মাঝে দূরত্ব আরও গুছিয়ে নেয় রেহান। অতঃপর ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, আগ্নেয়গিরি কি নিজে জানে সে কতটা ভয়ঙ্কর উত্তাপ দেয়? জানে না তো? ঠিক তেমনি তুমি নিজেও জানো না আজ তোমাকে কতটা ভয়ঙ্কর সুন্দর লাগছে। হয়তো জানতে হলে আমার চোখ দুটো নিয়ে নিজেকে দেখতে হবে, তাহলে বুঝবে। আর তোমার ওই কাজল রাঙা এক সমুদ্র অতলের গহ্বর সম চোখ দুটি থেকে তাকাই যেন নিজেকে হারিয়ে ফেলবো নিশ্চিত। এতটা পাগল করো কেন আমায়? জানো আজ কতটা কষ্টে নিজেকে রেখেছি আমি? বারবার এই বেহায়া চোখ তোমার চোখ দুটোতে হারানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল। তাই তো ভুলেও তোমার দিকে তাকাইনি, জানি তাকালেই নিজেকে হারিয়ে ফেলবো। আর দেখো এখন কেমন হারিয়ে ফেলেছি আমি নিজেকে। বলেই দুহাতে নরম আজলায় আঁকড়ে ধরে রুহির মুখটা। রুহি এখন নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে রেহানের পানে। ভাবছে এই মানুষটা কি তাকে এতটা ভালোবাসতে পারে? তার এমন ভাবনার মাঝেই হুট করে রুহি প্রশ্ন করে ওঠে,
আমায় এত ভালোবাসেন কেন? রুহির এমন প্রশ্ন তাকে সযত্নে বুকে চেপে ধরে রেহান। রুহির পরমাবেশে জড়িয়ে ধরে তাকে। রেহান এরকম ঘোর লাগা কণ্ঠে বলতে থাকে, আমার অস্তিত্ব তুমি, তাই সবসময় এভাবে ভালোবাসবে তো? ভালোবাসবো। যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন এর চেয়েও বেশি ভালোবাসবো। বলেই রুহিকে ছেড়ে দিয়ে তার কপালে শব্দ করে চুমু খায় রেহান। রুহিও পরম আবেশের চোখ বন্ধ করে নেয়।